নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় কি কথাটা শুনেছেন? অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর অবশেষে পথে নেমেছে তৃণমূল। অনুব্রত মণ্ডলের জন্যই কি তৃণমূল পথে নামলো? কই, তার বেলায় তো নামলো না। খবরটা শুনলে পার্থ চট্টোপাধ্যায়ের কি মন খারাপ হবে? মনে হবে নামে কেষ্ট বলে অনুব্রত মণ্ডল কি সত্যিই কেষ্টবিষ্টু, আর তাকে ফেল্লা মনে করলো দল। পার্থ চট্টোপাধ্যায়ের কথাই বলুন আর বীরভূমের স্ট্রংম্যান কেষ্টবাবুর কথাই বলুন, তাদের ভূমিকা কিন্তু প্রমাণ সাপেক্ষ। তাহলে তৃণমূলের দাঁড়িপাল্লায় দুজনের জন্য দুরকম বিচার কেন? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী আছে আর তার ফ্ল্যাটে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে। অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর দুরকম কথা বলেছে তৃণমূল। এক, দোষ করলে রেয়াত করা হবে না, কারণ তৃণমূল জিরো টলারেন্সে বিশ্বাস করে। আর দুই, সিবিআই বা ইডি নিরপেক্ষভাবে কাজ করছে না। প্রথমটা আত্মপক্ষ সমর্থন, আর দ্বিতীয়টা পরিষ্কার অভিযোগ। সব অভিযোগের মতোই এই অভিযোগও প্রমাণ সাপেক্ষ। নেতাদের কথা শুনলে মনে হয় এজেন্সি নিরপেক্ষ কি নিরপেক্ষ নয় তা স্থান, কাল, পাত্র এবং তদন্তের ওপর নির্ভরশীল। এই যেমন তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্তে দারুণ খুশি বিজেপি, কংগ্রেস আর বামেরা। আবার রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীকে ইডি ডাকলে মারাত্মক রাগ হয় কংগ্রেসের। এ রাজ্যে পুলিশ বা সিআইডি তাদের তদন্তে ভরসা করতে পারে না বিজেপি। বামেরাও কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি ব্যবহারের অভিযোগ এর আগে বহুবার করেছে, এখন আর করছে না। তবুও বলতে হচ্ছে শুধু তৃণমূল নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দুয়োরানির মতো আচরণ করছে বিরোধীদের একাংশ, স্পেসিফিক্যালি বিজেপি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় ততটা তাদের খুশি দেখায়নি, তার থেকে বেশি, অনেক বেশি, ঢের বেশি উচ্ছ্বাস তারা দেখাচ্ছে অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়। কেন বলুন তো? তাহলে কি একা কেষ্টর জন্যই বাংলা জয় আটকে ছিল বিজেপি? তাকে মোকাবিলা করার মতো শক্তিই জুটিয়ে উঠতে পারেনি তারা। এদিকে তারপরেও সেই অবস্থায় দাঁড়িয়ে তারা বাংলা জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল। ভাবুন তো। এসব নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো আসলে আজ না বললেই নয়। তিলকে তাল বানানো কথাটা আমরা হামেশাই শুনে থাকি। হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলস এই কাজটা দারুণ মুনশিয়ানার সঙ্গে করতেন। লোকে বলতো গোয়েবেলস নাকি প্রপাগান্ডার জাদুঘর, আর তিনি বিশ্বাস করতেন একটা মিথ্যে কথা যদি কেউ বারবার বলতে থাকে তাহলে লোকের কাছে যেমন সেটার বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, একটা সময় নিজেও সেটাতে বিশ্বাস করতে শুরু করে। ভাবুন তো কি ভয়ঙ্কর থিওরি। এবং ভয়ঙ্কর মিথ্যেবাদী বলেই কুখ্যাত এই জার্মান রাজনীতিকের মত ও পথের অনুগামী এখনও আছে কি না সেটা নিয়ে সংশয় লাগে। তবু মনে হচ্ছে কেউ কেউ বোধহয় আছে। সে জেনে শুনে হোক বা না জেনে, গোয়েবেলসের থিওরি হাতে কলমে পরীক্ষা করার ঝোঁক বোধহয় এখনও কারো কারো চাপে। এই যেমন এজেন্সি নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুললে ক্ষতি না হোক, লাভ হতে পারে বিস্তর। হয়তো এমন ন্যারেটিভ তৈরি হয়ে গেল, তদন্ত শেষের আগেই মানুষ বিশ্বাস করতে শুরু করলো অনুব্রত মণ্ডল সত্যিই কোনো দোষ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক একটা উদ্দেশ্যে তাকে এজেন্সি কোনো বিশেষ দলের নির্দেশে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে সব ক্রিয়ারই যেমন বিপরীত প্রতিক্রিয়া থাকে, তেমন এই প্রচারেরও কোনো রিভার্স এফেক্ট হবে না তো? বিশদ আলোচনায় ঢোকার আগে একটা কথা একটু বুঝে নেওয়া দরকার। বোলপুরের বাড়িতে ঢুকে প্রায় কলার ধরে অনুব্রত মণ্ডলকে সিবিআই কেন গ্রেফতার করলো? তার কারণ অবশ্যই তদন্তে অসহযোগিতা করেছিলেন। বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে এই অভিযোগটাই রয়েছে, কিন্তু বাকি যে অভিযোগগুলো অনুব্রত মণ্ডলের নামে আছে সেগুলো সবই তো প্রমাণ সাপেক্ষ। অনুব্রত ঘনিষ্ঠদের জেরায় পাওয়া তথ্য মিলিয়ে দেখবেন তদন্তকারীরা, এবং সেজন্যই নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে জেরা চলবে। তবে মজার ব্যাপার হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী আর বাড়ির সংখ্যা দেখে সাধারণ মানুষ ব্যাপক আশ্চর্য হয়েছিলেন। মজাও পেয়েছেন, আলোচনাও হয়েছে বিস্তর, কিন্তু
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ওটা অভিযোগগুলো নিয়ে তাদের ভাব দেখে মনে হচ্ছে এসব যেন তাদের জানাই ছিল, মানে এরকমই যেন হওয়ার কথা ছিল। কি কি প্রশ্ন করা হতে পারে বীরভূমের দণ্ড প্রতাপ নেতাকে? সূত্রের খবর, কেষ্টকে বেঁধতে সিবিআই এর হাতে প্রথম বান তার আয়কর নথি। কেষ্টকে জিজ্ঞেস করা হতে পারে, আপনার আয়ের মূল উৎস কি? আয়করকে দেওয়া তথ্যের বাইরে আপনার আর কি কি সম্পত্তি রয়েছে? তল্লাশিতে উদ্ধার হওয়া নথি দেখিয়ে জিজ্ঞেস করা হতে পারে, এই দলিলে নথিভুক্ত সম্পত্তি আপনার? গোয়েন্দারা জানতে চাইবেন, আপনি এনামুল হককে চেনেন? অনুব্রত অস্বীকার করলে গোয়েন্দাদের দ্বিতীয় প্রশ্ন হতে পারে, তাহলে আপনার সঙ্গে এনামুলের কথাবার্তা হতো কেন? পরের প্রশ্ন রেডি করে রেখেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সেক্ষেত্রে সিবিআই এর প্রশ্ন হতে পারে, এনামুলের একটি সংস্থা থেকে আপনার এক আত্মীয়ের সংস্থায় প্রায় ঋণ হিসাবে টাকা আসতো কেন? এরপর কেন্দ্রীয় গোয়েন্দারা আসবেন সাইগাল হোসেন প্রসঙ্গে। ইতিমধ্যেই সাইগালকে কবজায় নিয়ে একাধিক তথ্য প্রমাণ হাতে এসেছে সিবিআই এর। তার ভিত্তিতে গোয়েন্দারা জানতে চাইবেন, আপনার দেহরক্ষী একজন সাধারণ পুলিশ কর্মী হয়ে এত টাকার মালিক কি করে হলো? আপনি জানতেন না ওর এত সম্পত্তি? এনামুল বলেছে সে নিয়মিত যোগাযোগ রাখত সাইগালের সঙ্গে গরু পারাপার মসৃণ রাখার জন্য। সাইগালের এত ক্ষমতা কোথা থেকে এলো? অতএব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইনত গরু পাচার বা কয়লা পাচারে অনুব্রতকে জড়িত হিসেবে দেখা যায় না। সেদিক থেকে তৃণমূলের সিদ্ধান্ত জাস্টিফাইড। তারা অনুব্রত মণ্ডলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিতে চাইছে, খুব ভালো কথা। কিন্তু এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের ইমেজ সেটা বুমেরাং হয়ে যাবে না তো? পরশুদিনই বলেছিলাম কিন্তু অনুব্রত মণ্ডল তেতো খেতে খুব ভালোবাসেন, কিন্তু তিনি মুখ খুললেই যে সমস্ত মণিমুক্ত ছড়িয়েছে তাতে বাংলার রাজনীতিতে অনুব্রতকে কথা সাহিত্যিকের মর্যাদা দেওয়া যেতেই পারে। দেখে শুনে মনে হচ্ছে ভদ্রলোক অসম্ভব সাহসী, কিন্তু সেই লোকটাকেই যখন সিবিআই ডেকেছে তখনই কত বাহানা। অনুব্রত মণ্ডল যেভাবে মুখ লুকিয়েছেন তাতে এই বিশ্বাসই কিন্তু বদ্ধমূল হয়েছে অনুব্রত মণ্ডল তদন্তকারীদের এড়িয়ে যাচ্ছেন। তিনি বোধহয় ভয় পাচ্ছেন। সন্দেহ হচ্ছে তার মানে তিনি কি কিছু লুকোতে চাইছেন? এত কিছুর পরেও কেষ্টমণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে তৃণমূল সরায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছতার কথা বলেন তার সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডলের ভাবমূর্তি খাপ খায় না। কিন্তু সেটা না খেলেও তৃণমূল তাকে ঘাঁটায়নি। উল্টে আজ তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন জেলায় জেলায় মিছিল করেছে, প্রশ্ন তুলেছে ইডি আর সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে। ফলে কেউ যদি ধরে নেন প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক তৃণমূল কেষ্টমণ্ডলের পাশে আছে, তাকে কি খুব দোষ দেওয়া যাবে? কিন্তু মুশকিল হচ্ছে এটার একটা ওই রিভার্স এফেক্ট। কোনো কারণে যদি কেষ্টমণ্ডল আদালতের রায় হোক, পুলিশের বা সিবিআই যদি তারা কোনোভাবে প্রমাণ করে দিতে পারেন তার কোনো দোষের কথা, তাহলে সেই ক্ষেত্রে পুরোপুরি তার সঙ্গ থেকে সরে যাওয়া সম্ভব হবে তো তৃণমূলের পক্ষে? হাত এত সহজে ধুয়ে ফেলা যাবে তো? অন্য মামলায় যাই হোক, অনুব্রত মণ্ডল সম্বন্ধে পাবলিক ডোমেনে খুব ক্লিয়ার অভিযোগ কিছু আসেনি। অনুব্রতর কাছ থেকে কি টাকা পাওয়া গেছে? অনুব্রতর কি বাড়তি প্রপার্টি কিছু গিয়ে ইডি সিজ করেছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডল 10 বার সিবিআই এর সমনকে উপেক্ষা করেছেন বলে ওকে গ্রেপ্তার করলো। অনুব্রতর নাম তো কোনো চার্জশিটে আসেনি। তাহলে ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো 100 কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওকে গ্রেপ্তার করার কারণটা কি? দেখুন, সৌগত রায়ের কথা শুনলে কিন্তু এটা পরিষ্কার যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার বিশেষ কোনো কারণ ছিল না। হ্যাঁ, তিনি একটু সিবিআইকে ডজ করছিলেন, কিন্তু তার জন্য এত কিছু করে একদম যুদ্ধ করার মতো অত লোক নিয়ে গিয়ে তাকে মানে একদম বেচারাকে, গোবেচারা একজনকে এইভাবে ধরতে হবে, এটা ওনারা মানতে পারছেন না। এবং সত্যি সত্যি টাকা পাওয়া গেছে না, পাওয়া যায়নি। চার্জশিটে নাম আছে এখনও না। তাহলে কিন্তু মুশকিল হচ্ছে এই জিনিসটা, মানে টাকা তো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির থেকেও পাওয়া যায়নি, সেটা তো তার বান্ধবীর বাড়ির থেকে পাওয়া গেছে। সুতরাং আপাতত সবাই নিষ্কলুষ। দেখি তাই জন্যেই তো গরু পাচারের তদন্তে ধৃত অনুব্রত মণ্ডলকে ডিফেন্ড করতে আকাশ বাতাস কাঁপিয়ে মিছিল হলো।
বলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের কথা। কিন্তু এই সুযোগে বিরোধীরা কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছ ভাবমূর্তি পুঁজি করে তৃণমূল দলটা একের পর এক ভোট বৈতরণী পার করেছে, সেই ইমেজ তাক করার এই সুযোগটা তো বিরোধীরা এতদিন পাননি। অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল স্যাক্রিফাইস করলো বলে দাবি করছে বাম কংগ্রেস। তারা উদাহরণ হিসেবে সামনে আনছে গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের দিল্লি সফরকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গিয়েছিলেন তখন 3 দিন পরপর তার সাথে নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল, কথা হয়েছিল একদিন। তারপর সিপিআইএম এবং কংগ্রেস এই সেটিং তত্ত্ব আরও জোরালোভাবে তুলেছিল। কিন্তু অনুব্রত গ্রেফতার হলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফেরার পর। দিল্লিতে সত্যিই যদি সেটিং হতো তাহলে কি অনুব্রতকে গ্রেফতার হতে হতো? এটা তৃণমূলও বলছে, যদিও বাম কংগ্রেস এটাকে সেটিং তত্ত্বের একটা অংশ বলেই প্রচার করতে চাইছে। মজার ব্যাপার হচ্ছে, খুব স্বাভাবিকভাবে অবশ্য, এই ইস্যুতে একই দিকে রয়েছে আপাতত তৃণমূল এবং বিজেপি। দুদলই এই সেটিং তত্ত্বটাকে অস্বীকার করতে ব্যস্ত। শুধু বিজেপি একটু খোঁচা দিয়ে এমন একটা জায়গায় রাখছে যাতে কোথাও গিয়ে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা সেটা ধাক্কা খেয়ে যায়। এই না হলে রাজনীতি। সমস্ত ঘটনার পিছনে মমতা ব্যানার্জি এবং তার পরিবার জড়িত। সিবিআই যে তদন্ত করছে, বাধ্য হয়ে তদন্ত করলেও সেই তদন্তে ধরা পড়ছে তৃণমূলের মধ্যে দিদির টিমের লোকরা। আমি কালকেও বলেছি, কিন্তু ভাইপোর টিমের লোকরা কিন্তু এখনো দূরে দূরে আছে। এরা তো সব চুনোপুটি। আসল তো সবাই বলছে হাওয়াই চটি, কোটিপতি, কালীঘাট যেতে হবে তো ওইখানে, ফলে ভয় পাচ্ছে। পার্থ চ্যাটার্জি 6 দিন পর বলেছে, অনুব্রত মণ্ডল না বলে কোনো উপায় নেই, কতক্ষণ না বলে থাকা যায় তার চেষ্টা করছে। সবাই বুঝতে পারছেন কোনো উপায় কিছু নেই, করতে হবে এক্সপেল। দেখুন, একটা জিনিস একটুখানি খতিয়ে দেখলাম, এই যে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি এবং তারপর এই 3টে রাজনৈতিক দল বা 3টে পক্ষ যদি ধরি, অনেক বেশি সহজভাবে বলা হবে যে একদিকে তৃণমূল, আরেক পাশে বিজেপি, আরেক পাশে এই বাম কংগ্রেস, এইভাবে যদি দেখি এই 3 দলের 3 রকম আচরণ, এর কিন্তু 3 রকম কারণ আছে এবং 3টে তত্ত্ব বেরিয়ে আসছে। তার মধ্যে তৃণমূলের জায়গাটা আপনাদের আগেই বললাম যে তারা এখন পর্যন্ত একটা বিভ্রান্তির জায়গা তৈরির চেষ্টা চালাচ্ছে, সেটা রাজনৈতিকভাবেই চালাচ্ছে। এবং এই যে প্রচারটা, অর্থাৎ এইটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, এটাই তারা মনে করছে একমাত্র রাস্তা গোটা বিষয়টায় নিজেদের পরিষ্কার রাখার। কারণ তা না হলে যদি এরকম দ্বারা যে তার দলের 2জন শীর্ষস্থানীয় নেতা এইভাবে দুর্নীতির সাথে সরাসরি জড়িয়ে গেছেন, তাহলে কিন্তু সেইটা তাদের পক্ষে একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই যথেষ্ট ধাক্কা হয়েছে, কিন্তু বাঁচার একটা চেষ্টা তারা চালাচ্ছে। তারই ফল হচ্ছে এই অনুব্রত মণ্ডল সম্পর্কে তাদের বক্তব্যগুলো এবং তারপরে এই মিছিল করে এই যে ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা, সেইটা। এটার থেকে যদি তারা ফয়দা তুলতে পারেন তাদের রাজনৈতিক লাভ হবে। যদি সেইখান থেকে কোনো কিছু বুমেরাং হয়, অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায় তারা যদি পরবর্তী ক্ষেত্রে দোষী প্রমাণিত হয়ে যান, তখন প্রমাণ হবে যে ইডি সিবিআই সঠিক কাজই করেছিল। তখন তাদের ক্ষেত্রে খানিকটা বুমেরাং হবে। তাদের কিন্তু এই যাবতীয় এই দুজনের যা যা কালি গায়ে লেগে আছে বলে তখন প্রমাণ হবে, সেটার থেকে হাত ধুয়ে ফেলাটা অত সহজ হবে না। এটা তৃণমূলের জায়গা। এবার রইল বাম কংগ্রেস। তারা মিছিল করছে, ঢাক পিটিয়ে বিভিন্ন বক্তব্য শোনাচ্ছে এবং আক্রমণটা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকে নিয়ে যাচ্ছে। এটা রাজনৈতিকভাবেই তারা করছে, এটা বোঝা যাচ্ছে। তাদের কারণটাও বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে অন্তত তারা চাইছে যে সুযোগটা হাতে পাওয়া গেছে, এতদিন তারা যেটা পাননি সেইটা চরিতার্থিত করা, অর্থাৎ যে ভাবমূর্তির ওপর দাঁড়িয়ে রয়েছে তৃণমূল, একদম সেখানে আঘাত করা। সেই জন্য এই ঢাক বাজানো, গুড় বাতাসা, নকুলদানা এই সমস্ত হচ্ছে। কিন্তু সব থেকে উৎসাহ বেশি বোধহয় বিজেপির। কেন বলুন তো? এটার সঙ্গে ওই গরু সংক্রান্ত বিষয় রয়েছে বলেই কি, নাকি অনুব্রত মণ্ডল তিনি মুক্ত ছিলেন, তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বা রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন, সেই জন্যেই 21-এ ক্ষমতায় আসতে পারেনি বিজেপি? তাই কি আগামী 1 মাস নেট প্র্যাকটিস সেরে 7ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিল বিজেপি?
যেন ওখান থেকেই রাজ্য জয়ের অভিযান শুরু করবে তারা। অনুব্রত না থাকায় তারা কি মনে করছে যে সামনে একদম খালি মাঠ পড়ে আছে, শুধু দৌড়ে যাওয়ার অপেক্ষা? বিষয়টা দেখুন, এরকম নয় তো যে সত্যি অনুব্রত মণ্ডলের দাঁড় করিয়ে রাখা উন্নয়নে ঠক্কর খেয়েছে বিজেপির জয়ের স্বপ্ন। যদি তাই হয় তাহলে তো ধরে নিতে হবে একা অনুব্রত মণ্ডলের সঙ্গে মোকাবিলা করার মতো শক্তিই নেই বাংলার বিজেপি। তেমন সংগঠনই তো এখনও তারা তৈরি করে উঠতে পারেনি। সেই জন্যই কি কথায় কথায় বাংলার বিজেপি নেতারা দিল্লি দৌড়ন, ক্ষমতায় আসার রাস্তাটা কেন্দ্র তৈরি করে দেবে বলে। আজও রাস্তায় তর্জন গর্জন করেছেন বিজেপির নেতারা, কিন্তু এসবের সুফল ঘরে তুলতে গেলে তো লাগাতার আন্দোলনে থাকতে হবে। তেমন দীর্ঘমেয়াদী লড়াইয়ের মতো সংগঠনটা তাদের তৈরি হয়েছে। তো বিজেপি নেতারা অবশ্য বলছেন যে হ্যাঁ হয়েছে, এবং খেলা অনেক লম্বা। আজ রায়গঞ্জে বিজেপির মিছিল পুলিশ আটকাতে গেলে তুলকালাম বেঁধে যায়। পূর্ব মেদিনীপুরেও মিছিল বেরিয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারীর মিছিল নিয়ে রীতিমতো টেনশনও তৈরি হয়েছিল। কত নিকৃষ্ট না হলে একটা রাষ্ট্রবিরোধী সরকার পশ্চিমবঙ্গে চলছে। এই সরকার এখানে অ্যাডিশনাল এসপি শ্রদ্ধা পাণ্ডে আইপিএস এর নেতৃত্বে এবং অমরনাথ কে এসপি তার ডাইরেকশনে মনোজ মালব্য ডিজির চক্রান্তে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে এইখানে এই রাষ্ট্রবাদী জনগণকে এখানে আটকেছেন। সবে মাত্র 2টো উইকেট পড়েছে, উইকেট অনেক বেশি পড়বে। আমার তো ধারণা যে মমতা ব্যানার্জিকে যদি মন্ত্রিমণ্ডলের বৈঠক করতে হয় তাহলে জেলের মধ্যে গিয়ে করতে হবে। আমরা আগে ঘোষণা করেছিলাম সেপ্টেম্বর মাসে আমাদের নবান্ন অভিযান হবে। 7ই সেপ্টেম্বর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষত দক্ষিণবঙ্গ থেকে আমাদের কর্মী সমর্থক যারা আছেন, এবং আমি আহ্বান করব সাধারণ মানুষ, অন্যান্য যারা সংগঠন আছেন, যারা কোনো রাজনৈতিক ব্যানারে কাজ করেন না, যারা দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে তাদের চাকরির জন্য লড়াই করছেন, সবাইকে আহ্বান করছি সবাই অংশগ্রহণ করবেন। বিজেপি নেতারা বিলক্ষণ জানেন আন্দোলনে ভাটা পড়ে গেলে তখন আর বিশ্বাসযোগ্যতা থাকবে না। ঠোঁট আর কাপের মধ্যে ফাঁকটুকু তখন থেকেই যাবে। এই কথাতেই আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। জ্যোতিবাবুরা কষ্ট করেছিলেন, 34 বছরের সরকার হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করেছেন, ফল পেয়েছেন, এখনও তার সরকার রয়েছে। বাজপেয়ী আদবানিরা তারা কষ্ট করেছেন, তার ফল পাচ্ছে আজকের বিজেপি। কিন্তু বিজেপিকে আগামীর ফল দিতে শুধুই কি ইডি সিবিআইকে কষ্ট করতে হবে? আন্দোলনের রসদ নিরবিচ্ছিন্নভাবে যোগান দিতে এভাবেই পরপর ধরপাকড় চালিয়ে যেতে হবে? তাই যদি হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে এরপর কি? আচ্ছা, রাজনীতিকদের সঙ্গে মানুষের সম্পর্ক, মানে সাধারণ মানুষের সম্পর্ক, সেটা ঠিক কীরকম হওয়া উচিত বলুন তো? কথায় বলে এই সম্পর্কটা হওয়া উচিত জলের সঙ্গে মাছের মতো। বড় মাছ, রাঘব বোয়ালি আর কি। এবার মুশকিল হচ্ছে তারা এখন জলে পড়েছে। ঘরবাড়ি, পার্টি অফিস থেকে অনেক দূরে কলকাতার নিজাম প্যালেসে আছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের পর আর কি কেউ আছেন যাকে গ্রেফতার করতে পারে সিবিআই বা ইডি? এই দুই কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসাররা তারা বোধহয় একেবারে শাঁখের করাতের মতো অবস্থায় রয়েছে। তারা যদি ধীরে চলো নীতি নেন, প্রশ্ন উঠবে সেটিংয়ের। আর ধুমধারাক্কা আর বেশ কয়েকজন নেতা বা মন্ত্রীকে গ্রেফতার করলে ফের প্রশ্ন উঠবে তাদের নিরপেক্ষতা নিয়ে। কোথায় যে যাবেন তারা? ওই যে শুরুতে বলেছিলাম, রাজনৈতিক নেতারা নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করতে ভালোবাসেন। কাজী তদন্তকারীদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে ইডি বা সিবিআইয়ের তদন্তে দীর্ঘসূত্রিতা রয়েছে। সেই কবে থেকে চলছে চিটফান্ড কেলেঙ্কারি বা নারদার তদন্ত, তা কয়েক মাস আগের কথা। নিয়োগ কেলেঙ্কারির তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ হাইকোর্টের বিচারপতি। গরু পাচারের তদন্তে তেমন কোনো অবকাশ তৈরি হবে না তো।
সিবিআই কিন্তু গরু খোঁজার মতো করেই প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, অন্তত এখন পর্যন্ত। তাই বোলপুরের ডাক্তারবাবু চন্দ্রনাথ অধিকারীকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। চন্দ্রনাথ অধিকারীকে চিনতে পেরেছেন তো? কেষ্টমণ্ডলের চাপে যিনি সাদা কাগজে 14 দিনের বিশ্রামের কথা লিখে দিয়ে এসেছিলেন, আর তারপর বিবেকের ডাকে সাড়া দিয়ে মুখও খুলেছিলেন, যাতে অথই জলে পড়েছেন কেষ্টমণ্ডল। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বোলপুর শিয়ান সাব ডিভিশন হসপিটালের সুপারিনটেন্ডেন্টের অর্ডার মানতে বাধ্য। মুখ খোলাই কাল হলো। এবার চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী এবং হাসপাতালের সুপার দুজনকেই নোটিশ ধরিয়েছে সিবিআই। জানতে চেয়েছেন কেন অনুব্রতর বাড়িতে গিয়ে চিকিৎসা, কেন সাদা কাগজে লেখেন বেড রেস্ট। ব্যাস, নোটিশ পেতেই ডাক্তার আর সুপারে লেগে গেল। হঠাৎ করে চন্দ্রনাথ অধিকারী এত কথা বলতে গেলেন কেন আপনার বিরুদ্ধে? সেটাই, এবং ওনার ওটা চরিত্র, হ্যাঁ ওটা তো উনি বাড়াবাড়ি করেছেন, দিতে হবে। আমার তো কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো ফাঁসানোর কেউ নই, কিন্তু কথা হচ্ছে প্রভিশন আছে কিনা সেটা সেম উইচ বলতে পারবে বা বলতে পারবে। কিন্তু তাই যদি প্রভিশন থাকে তাহলে মেডিকেল টিম যদি আসে তাহলে পেপার কেন দেওয়া হবে না, হসপিটাল পেপার কেন দেওয়া হবে না? সিবিআই জানতে চেয়েছে ডাক্তার, প্রেসক্রিপশন এসব যাবতীয় ঘটনার নেপথ্যে কি অন্য কারো হাত রয়েছে? সেই উত্তর ঠিক বের করে নেবেন গোয়েন্দারা। কিন্তু চন্দ্রনাথ বাবুর আরও রক্তচাপ বেড়েছে মিডিয়ায় গোপন কথা ফাঁস করে। আমি ওনার বাড়িতে গেছি, উনি একজন সভাপতি, উনি রিকোয়েস্ট করছেন, ফলে আমি রিকোয়েস্টটা ফেলতে পারিনি। রেস্ট লিখে এখন নিজেই বিশ্রামে চন্দ্রনাথ বাবু 7 দিনের ছুটি নিয়েছেন। এতদিন ছুটিতে ছিলেন বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু, তিনি আরও 2 দিনের ছুটি বাড়িয়েছেন। রাজনীতি বড় বিষম বস্তু, নেতার সংস্পর্শে থাকলে লাভও আছে, কিন্তু ক্ষমতাই যখন বিপদে পড়ে তখন ডাক্তার ও সুপার দুজনেই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সুতরাং বুঝতে পারছেন তো, নেতার সঙ্গে লাভও আছে, আবার নেতারা মুশকিলে পড়লে বিপদের আশঙ্কাও আছে। তখন নিজেদের বাঁচাতে বিভিন্ন রকম বক্তব্য তৈরি করতে হয়। রাজনৈতিক দলগুলো নিজেদের কথা সবসময়ই যথাসম্ভব বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টা করে। এই 2 দিন আগে সাংবাদিক বৈঠক করে আয়ের অতিরিক্ত সম্পত্তির অভিযোগ বিরোধীদের দিকেও তুলেছিলেন রাজ্যের কয়েকজন মন্ত্রী আর শাসক দলের বিধায়ক। আজ তাদের মধ্যে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায়, এই 3 জন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইডিকে কেন মামলায় যুক্ত করা হচ্ছে প্রশ্ন তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন 3 মন্ত্রী। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? তদন্ত হলে অসুবিধার কি আছে? ভালোই তো, সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেত। এই তো সেদিন তারা সবাই বলছিলেন যে, ধরুন ফিরহাদ হাকিম, তিনি বলছিলেন রোজগার করেছেন, ব্যবসা করেছেন। তাহলে যদি সঠিকভাবে লড়াই করে, ব্যবসা করে এইভাবে তিনি নিজের অর্থ উপার্জন করে থাকেন, তার মধ্যে তো কোনো অসুবিধে নেই। আর এগুলো যত লোকের সামনে উঠে আসবে, তদন্তে যদি সেটাই প্রমাণ হয় তাহলে তো তত ভালো। যার কথা যত বেশি বিশ্বাসযোগ্য, ভোট বাক্সে তার তত বেশি ফয়দার সম্ভাবনা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জনতা এখন কিন্তু অনেক সজাগ, মানুষ দেখছেন, নেতাদের চিনতেও শিখছেন। তাই পার্থ অনুব্রতকে নিয়ে শাসক দল যখন নাজেহাল, সরকার বিপাকে, ঠিক তার মধ্যেই সরকারি কর্মচারীদের রোষের মুখে পড়েছে নবান্ন। মানে বিপদ তো একা আসে না, সাঙ্গপাঙ্গ নিয়ে আসে আর কি। ঠিক সেরকমই হচ্ছে, কারণ আদালত নির্দেশ দিয়ে দিয়েছিল যে এই ডিএগুলো মেটাতে হবে, বকেয়া ডিএগুলো মেটাতে হবে। এবার সেই বকেয়া মেটানো নিয়েও আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আবেদন পুনরায় আগের যে রায়টা ছিল আর কি, সেই পুরনো রায়টাকে পুনর্বিবেচনা করা, আরও সময় দেওয়া আর কি। নেতাদের ঘনিষ্ঠের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, আর হকের ডিএ পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারীদের। আর তার সঙ্গে ওই যারা ধর্ণা দিচ্ছেন তাদের চাকরির ব্যাপারটাও তো এখনও খুব একটা পরিষ্কার কিছু হলো না। এত যে আন্দোলন, এত হইচই, সব কিছুর পেছনে আসল ব্যাপারগুলো, মানে সাধারণ মানুষের ব্যাপারগুলো যদি ধামাচাপা পড়ে যায়, তাহলে কি ব্যাপারগুলো খুব একটা ভালো হয়?